স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনার বছরেও 4092টি দুর্ঘটনা, প্রাণ গেছে প্রায় 5000 মানুষের। নিরাপদ সড়ক চাইয়ের তথ্য। ষোলো দিন পর আজ থেকে আবারও শুরু হচ্ছে বিমানের সৌদি আরবগামী ফ্লাইট। প্রথমটি ছেড়ে যাবে রাত 12টায়। অভিবাসী শ্রমিকদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের মানসিকতা বদলানোর আহ্বান প্রধানমন্ত্রীর। দায়িত্বশীল হওয়ার তাগিদ। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে শত কোটি টাকার পেঁয়াজ। কম দামেও ক্রেতা নেই, খালাসে অনীহা ব্যবসায়ীদের। এবং বছরের শুরুতে আবারও দেশে বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরিতে গুনতে হবে বাড়তি প্রায় 2000 টাকা। বিদেশ সংবাদের শিরোনাম জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। করোনার বছরে প্রায় 2 মাস বাস সহ পরিবহন চলাচল বন্ধ থাকলেও 2020 সালে সারা দেশে দুর্ঘটনা ঘটেছে 4092টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 4969 জন, আহত হয়েছে অন্তত 5085 জন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় এই তথ্য জানান নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। প্রতিবেদনে জানানো হয়, গত বছর সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় 3800 জন, রেল দুর্ঘটনায় 129 জন এবং নৌ দুর্ঘটনায় মারা গেছে 200 জন। এছাড়া নিখোঁজ হয়েছে আরও 100 জন। প্রাণহানির এই সংখ্যা 2019 সালের চেয়ে প্রায় 250 কম। সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারণ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নজরদারির অভাব, চালকদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও বেপরোয়া গাড়ি চালানো, পাশাপাশি লাইসেন্সবিহীন চালক নিয়োগ, পথচারীদের অসচেতনতা ও মহাসড়ক নির্মাণের ত্রুটিও দুর্ঘটনার অন্যতম কারণ। আজ এই প্রতিবেদনটি যে সংস্থা প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই, তার চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন এই মুহূর্তে আমাদের সাথে কাকরাইল থেকে সরাসরি যুক্ত আছেন। আমরা আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে, একই সাথে তার পরামর্শ আমরা শুনতে চাইব। জনাব ইলিয়াস কাঞ্চন, স্বাগত আপনাকে। কিছুক্ষণ আগে আপনারাই তথ্য প্রকাশ করেছেন যে গত বছর নৌ, সড়ক এবং রেল দুর্ঘটনায় প্রায় 5000 জন মানুষ নিহত হয়েছে। একটু জানতে চাইব যে এই নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, প্রতি বছর এ ধরনের তথ্য প্রকাশ করে আসছেন। আপনাদের যে পরামর্শগুলো সেগুলো কতটা মানা হচ্ছে আর সুফল কি মিলছে? আমি বলবো যে দীর্ঘ 50 বছর ধরে আসলে সড়ককে নিরাপদ করার জন্য যে দায়িত্ব, যে আন্তরিকতা দরকার ছিল সেইটি আসলে ছিল না। তো এখন যে বর্তমান সরকার আছেন তারা জিনিসটা আসলে রিয়ালাইজ করতে পারছেন বলেই কিন্তু কিছু কিছু আপনার আমাদের সুপারিশ মালাগুলো কাজ করার চেষ্টা করছেন। কিন্তু যাদের উপরে দায়িত্বগুলো আছে তারা আসলে সেই দায়িত্বগুলো মানে সেইভাবে আন্তরিকতার সঙ্গে এখনো পর্যন্ত পালন করছেন না, কিংবা তাদের সক্ষমতাও কিন্তু সেরকম মানে গড়ে ওঠে নাই। আমি বলবো যে তাদের সক্ষমতাটাও সেরকম গড়ে ওঠে নাই। যদি সক্ষমতাটা গড়ে উঠতো তাহলেও কিন্তু এর চেয়ে আরো বেশি কাজ করা হতো। কাজের চেয়ে কথা বেশি হচ্ছে। যেমন আপনি বলি যে এই যে আপনার রোড ফ্র্যাঞ্চাইজের যে বিষয়টি আনিস সাহেব যেটি করে দিয়ে গেছেন, 6 বছর পার হয়ে যাচ্ছে। সেই রোড ফ্র্যাঞ্চাইজের এখনো শুধু কথা শুনছি, মিটিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তারপরে এই যে বলেন আন্দোলন 27 বছর ধরে করছে, 27 বছর ধরে আমরা বলে আসছি ফুটপাত দখল মুক্ত করতে হবে। কিন্তু এই যে দখল মুক্ত ফুটপাতের যেটি আমরা দেখি যে চোর পুলিশের একটা খেলা এখানে চলে।
1 মাস 2 মাস পর পর দেখা গেল একটা ধাওয়া দিল, ধাওয়া দেওয়ার পর তারপরে এখান থেকে 2 দিন বন্ধ থাকলো, বন্ধ থাকার পর তারপরে আবার কিন্তু 2 দিন পরে সেখানে বসে যাচ্ছে এবং নতুন করে সেখানে চাঁদাবাজি হচ্ছে, নতুন পুরনো মিলিয়ে আরো লোক সংখ্যা বেশি বসছে ফুটপাতে। ফুটপাত তো মানুষের জন্য আসলে মানে আপনার দখলমুক্ত হয় নাই এবং ঠিক তেমনি ভাবে কিন্তু আমরা যে সমস্ত সুপারিশমালাগুলো এর আগে করেছি সেইগুলো যেমন চালকদেরকে ইনস্টিটিউশনের মাধ্যমে আপনার প্রশিক্ষিত করা এবং আমাদের এই যে আনফিট গাড়িগুলো রাস্তায় না চলা, ধীর গতির গাড়ি আপনার দ্রুত গতির গাড়ির সঙ্গে হাইওয়েতে। কাঞ্চন, কিন্তু এর আগে আমরা যেটি দেখেছি অতি সম্প্রতি কিন্তু দক্ষিণের মেয়রও তিনি বলেছেন যে রুট রেশনালাইজেশনের যে কথা আপনি বলছিলেন এর আগে থেকে সেইগুলো করা হবে, নানান ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। সরকার বিভিন্ন সময় কড়াকড়ি আরোপ করতে গেলেই পরিবহন সংশ্লিষ্ট যেই সংগঠন রয়েছে শ্রমিকদের, মালিকদের, তারা বেশ বেকায়দায় ফেলে দেন বিভিন্ন সময় মানুষদেরকে জিম্মি করে। কি করার আছে সরকারের? এই যে জিম্মির বিষয়টার জন্যই কিন্তু আসলে এই জায়গাটার মধ্যে আসলে শক্ত হাতে যে আইন এবং শৃঙ্খলা মানানোর জন্য যে বিষয়টি, সেই কাজটি আসলে কোনো সরকারই কখনোই কিন্তু সেরকম সাহস পায় না। সাহস পায় না তার কারণ হলো গিয়ে যে তাদের সংগঠনগুলি আসলে এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল যে তারা মানে কোনো মানে কারণ ছাড়াই কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে হরতাল করে বসে, স্ট্রাইক করে বসে, রাস্তা বন্ধ করে দেয় এবং এই যে বন্ধ করে দেওয়া, স্ট্রাইক করার যার ফলে যেটা ইম্প্যাক্ট করে আমাদের অর্থনীতিতে, আমাদের যেমন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এবং জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় সরকারের জন্য একটা অস্বস্তিকর বিষয় সৃষ্টি হয়, যে কারণের জন্য সরকার কিন্তু ইচ্ছা থাকলেও কিন্তু অনেক সময় কিন্তু তারা কিন্তু সেইভাবে কঠোরভাবে কিন্তু আইনকে প্রয়োগ করার জন্য মানে তারা কিন্তু ব্যবস্থা নেন না। কিন্তু এইভাবে তো আসলে চলতে দেওয়া যায় না। একটা মানুষের জীবন তো অত্যন্ত মূল্যবান এবং একবারের জন্য এই পৃথিবীতে একটা মানুষ আছে, তো কাজেই তাদের কথা চিন্তা করে এবং শুধু সেইটা না, আজকে আমাদের যে তথ্য, সেই তথ্যের মধ্যে একটা বড় বিষয় আপনাদেরকে বলি, সেইটি হলো যে আমাদের কিন্তু এবারে কিন্তু চালক এবং শ্রমিক, তারা কিন্তু প্রায় 1100-র উপরে কিন্তু চালক এবং শ্রমিক মারা গেছে। কিন্তু পথচারী মারা গেছে যেমন 1200-র মতো, ঠিক তেমনি ভাবে কিন্তু আপনার চালক এবং শ্রমিকরাও কিন্তু মারা যাচ্ছে। কিন্তু এই যে এই জিনিসগুলো, এই যে 1100 মতো চালক এবং শ্রমিক মারা গেল, এইগুলোর এদের যে সংগঠনগুলো আছে তারা কিন্তু এগুলো কিন্তু তাদেরকে কিন্তু প্রচার করছে না, মালিকরাও কিন্তু সেগুলো তাদেরকে প্রচার করছে না এবং মালিক এবং চালক সংগঠনগুলো যে দায়িত্বগুলো যেটি মানে সরকারের পাশাপাশি তারাও কিন্তু সেইভাবে কিন্তু তাদের দায়িত্বটুকু পালন করছেন না। জনাব ইলিয়াস কাঞ্চন, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ থেকে আজ আবারও শুরু হচ্ছে সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল। সৌদি সরকার ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। রাত 12টায় ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। বৃহস্পতিবার ভোর 5টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে আরেকটি ফ্লাইট। এর আগে 20 ডিসেম্বর থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় সৌদি সরকার। এরপর 21 ডিসেম্বর থেকে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়। এর আগে কোভিড-19 মহামারীর কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর গত 17 সেপ্টেম্বর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে সৌদি সরকার। অভিবাসী শ্রমিকদের যেন হয়রানির শিকার হতে না হয়, অবৈধভাবে বিদেশে গিয়ে কেউ যাতে দালালদের খপ্পরে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখার বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী কর্মীদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের সার্বিক কল্যাণে দক্ষতা বাড়ানোর পাশাপাশি বহুমাত্রিক উদ্যোগ নিয়েছে সরকার। সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020 উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রীর বক্তব্যে অভিবাসী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সরকারের নানা উদ্যোগের কথা উঠে আসে। প্রায় 11% বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের দক্ষতা বাড়ানোর বিষয়টিকে নিজের বক্তব্যে খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি যে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। ইতিমধ্যে আমরা
এই প্রায় 70টা ছিল, আরও 40টা সম্পন্ন হয়েছে এবং আরও 100টা কারিগরি কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে নিজের এলাকায় বসে আপনারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ কারিগর হয়ে যেন বাইরে যেতে পারেন। অভিবাসী শ্রমিকদের যে কোনো ধরনের হয়রানি বন্ধে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার মানসিকতা বদলানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনেকে সুষ্ঠুভাবে বিদেশে যেতে পেরেছেন, অর্থ উপার্জন করতে পেরেছেন, আবার অনেকে তা পারেননি, ধোকায় পড়ে নিজের জীবনটাও নষ্ট হয়েছে। আন্তরিকতার সাথে ট্রেনিংটা নিয়ে গেলে পরে তাহলে আর কেউ বিদেশে যে কোনো হেনস্থার শিকার হবেন না, সেই বিষয়টাও সবাইকে নজর রাখতে হবে এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে আরও নজরদারি করতে হবে। অভিবাসীদের কষ্টার্জিত আয়ের টাকা দেশে বিনিয়োগ নিশ্চিতে সব ধরনের নিরাপত্তা বিধানে সরকারের আশ্বাস পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। অনেকেই বাইরে কাজ করেছেন তখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, কেউ ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন, আর এখনও আপনাদের সে সুযোগ আছে। আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে টাকা নিয়ে নিজেরা ছোটোখাটো ব্যবসা করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন, কারণ বাংলাদেশেও এখন অনেক কাজের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি সবসময় বিবেচনায় রাখতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তাদের এমন উদ্যোগ কার্যকর অবদান রাখবে। স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 4% সুদেও প্রণোদনার ঋণ নিতে আগ্রহ নেই করোনায় দেশে ফেরা প্রবাসীদের। প্রবাসী কল্যাণ ব্যাংকের হিসেবে মাত্র 1,500 প্রবাসী 30 কোটি টাকা ঋণ নিয়েছেন। এখনও তহবিলে পড়ে আছে 670 কোটি টাকা। তবে অনেকের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতায় আবেদন করেও ঋণ পাওয়া যায়নি। এই অভিযোগ মানতে নারাজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। করোনার প্রকোপ বাড়লেও গত বছর জুলাইতে বাহরাইন থেকে দেশে ফেরেন টাঙ্গাইলের দেলদুয়ারের সোলাইমান হোসেন। ভিসা বাতিল হয় আর যেতে পারেননি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেও লাভ হয়নি। শেষমেশ কিস্তিতে একটি পিকআপ কিনে নিজেই চালাচ্ছেন। প্রবাসী কল্যাণ থেকে বললো যে এমনি যে এখান থেকে কিছুই করলে, কাগজপত্র করলে তাহলে হয়তো কিছু সাহায্য সহায়তা করবো। আমি আরো 5-10 হাজার টাকার মতো আরো খরচ করলাম। এইরকম করতে করতে 1-1.5 মাস হয়ে গেল। পরে আমি ফোন দিলাম, এরা বললো যে ভাই আপনি এটা হইতেছে না, ঢাকা দিয়ে কোনো আসে নাই। সোলাইমানের একটা ব্যবস্থা হলেও একই জেলার সৌদি প্রবাসী মোয়াজ্জেম হোসেন এখনো বেকার। নিজের ঘর নেই, আশ্রয় নিয়েছেন বন্ধুর বাসায়। একই অবস্থা মালয়েশিয়া ফেরত সিরাজগঞ্জের রবিউল ইসলামেরও। সরকার তরফ থেকে কোনো কিছু পাইনি, সামাজিকভাবেও কোনো সহযোগিতা পাইনি, আর কোনো কারো কাছে সহযোগিতার সাহায্যের হাত বাড়াইতেও আমাকে সাহায্য কেউ করে না। দেখলেও বলে যে না তোমার কাছে আছে, বিদেশ থেকে আসছে, অনেক কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে কোনো কিছু নাই। প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, ওটাতে গেছিলাম। তারা বলছিল যে মানে আমাদের একটা অনুদান সরকার পাশ করছে, এখনো তাদের মানে ব্যালেন্সে এটা যোগ হয়নি। সেটার ক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করেন। মন্ত্রী জানান, প্রবাসীদের প্রতিষ্ঠায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে। এছাড়া সহজে ঋণ পেতে শর্ত শিথিল করা হচ্ছে। পাচ্ছেন না এটা কিন্তু বোধহয় পুরোপুরি ঠিক না। আমি কিন্তু এখানে কাউকে প্রোটেকশন দেওয়ার জন্য কথা বলছি না। আমি বলবো কি ইনিশিয়ালি যে নীতিমালা বা রুলস যেটা সেট করা হয়েছিল, আমরা বানিয়েছিলাম ফর লোন, ওটাতে দেখা গেল কি তার কয়েকটা শর্ত বেশি কঠিন হয়ে গেছে। আর সেক্রেটারি সাহেব ওটা ব্যবস্থা করলেন দ্যাট যে কঠিন যেগুলি আছে, ইললজিক্যাল যেগুলি আছে, সবগুলি ফেলে দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রীর 500 কোটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 200 কোটি টাকার তহবিল ঘোষণা করেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 4% সুদে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এর মধ্যে 3 লাখ টাকা দেওয়া হচ্ছে কোনো জামানত ছাড়া। জামানতবিহীন আমরা 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকি, আর জামানত সহ আমরা আরও বেশি দিতে পারি। এবং ঋণ দেওয়ার জন্য আমাদের 71টা শাখা আছে, এবং ওই যারা ঋণ নিতে চান তারা আমাদের বিভিন্ন শাখায় যোগাযোগ করেন, করে তারা ওই আমরা আপিল করলে ওইটা আমরা প্রেয়ার দিলে আর কি আমরা এই ঋণ তাদের দিয়ে থাকি। অভিবাসন গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু বলছে, লকডাউন ও করোনার কারণে প্রায় 4 লাখ প্রবাসী নিঃস্ব হয়েছেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানির পরও খালাস না করায় প্রায় 100 কোটি টাকার পেঁয়াজ পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। আমদানিকারকরা বলছেন, ভারত রপ্তানি শুরুর পর অন্যান্য দেশ থেকে আনা পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। এ অবস্থায় আমদানি মূল্যের চেয়ে অপেক্ষাকৃত কম দামেও ক্রেতা না পাওয়ায় পেঁয়াজ খালাস করছেন না তারা। এদিকে বন্দর ইয়ার্ডে পড়ে থাকা পেঁয়াজগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস। বেশি দিন সেখানে থাকলে পচে যাওয়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা।
খাতুনগঞ্জের আমদানিকারক আল হারামাইন ট্রেডিং থেকে গেল 28 ডিসেম্বর 33 টাকা কেজি দরে 13 টন মিশরের পেঁয়াজ কিনে স্থানীয় কমিশন এজেন্ট মোহাম্মদিয়া বাণিজ্যালয়। কিন্তু ভারতীয় পেঁয়াজ রপ্তানি শুরুর খবরে বাজারে দাম কমে যাওয়ায় প্রতি কেজিতে 27 টাকা পরিশোধ করে এই এজেন্ট। এতে দাম নির্ধারণের পরও প্রায় 90,000 টাকা কম পায় আমদানিকারক প্রতিষ্ঠানটি। এভাবে বিভিন্ন এজেন্ট কম মূল্য পরিশোধ করায় একই দিনে 15 লাখ টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি আমদানিকারকের। আমার তো 33 টাকা দাম করে মাল নিছে, আমাকে বিক্রি দিছে 27 টাকা, 29 টাকা, 29 টাকা আটা 30 টাকা এভাবে বিক্রি দিছে। আমার 28 তারিখ বিশিকবারে একদিনে 15 লাখ টাকা চলে গেল। আমদানিকারকদের যিনি মাল কিনে আড়তে বিক্রি করতে দিল, আড়তদার কি করবে? আজকের বাজার মূল্যে বিক্রি করবে। উনি কত কিনছে এটা আড়তদারের দেখার ব্যাপার না। আল হারামাইনের মতো প্রায় একই অবস্থা চট্টগ্রাম বন্দর দিয়ে মিশর, তুরস্ক সহ প্রায় 15টি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা ব্যবসায়ীদের। দরপতন হওয়ায় বন্দর থেকে পেঁয়াজ খালাস করছেন না আমদানিকারকরা। এই অবস্থায় প্রায় 98 কোটি টাকা মূল্যের 26,000 টন পেঁয়াজ পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। সেগুলো কখন খালাস হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। অন্যদিকে এভাবে পড়ে থাকায় পেঁয়াজে পচন ধরার সংখ্যা ব্যবসায়ীদের। অকশনে হয়তো কেউ নিলেও নিতেও পারে, নাও নিতে পারে। যে অবস্থা আমার মনে হয় না নেবে। মনে করেন অকশন কখন হবে? অকশন হবে তখন যখন নষ্ট হয়ে যায়, তখন। ভালো থাকতে তো অকশন হচ্ছে না। এদিকে বন্দরে নামার 45 দিনের মধ্যে আমদানিকারক পণ্য না নিলে নিলামে তোলার নিয়ম রয়েছে। তাই চলতি মাসেই প্রায় 2000 টন পেঁয়াজ নিলামে তুলতে কাস্টমস কর্তৃপক্ষকে নথিপত্র তুলে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 10 দিনের সময় দিয়া একটা চিঠি দিই এই পণ্যটা খালাস নেওয়ার জন্য, যে আমদানিকারক এটা আমদানি করছিল। তো এরপরে গিয়ে আমরা যদি ওর মধ্যে সে খালাস না নেয়, আমরা তখন নিলামে তোলার ব্যবস্থা নিচ্ছি। আমি যদি ইনভেন্টরি করি, ইনভেন্টরি করে এটা গ্রুপ থেকে ভ্যালু নিয়ে আমরা তারপর গিয়ে নিলামে তুলি। মঙ্গলবার খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে 45 থেকে 47 টাকা কেজি দরে। গেল সপ্তাহের তুলনায় প্রায় 10 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 33 টাকা করে। অন্যদিকে তুরস্কের সাদা পেঁয়াজ 18 টাকা, মিশরীয় 28 টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ 42 টাকা কেজিতে বিক্রি হয়েছে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে পারে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকারের ধারাবাহিকতায় গত 12 বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পষ্ট করেছে। বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল। অর্থনীতি ও আর্থসামাজিক সহ বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব দেশকে ছাড়িয়ে যাচ্ছে। দেশে এখন স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সহ অন্যান্য সব প্রতিষ্ঠান। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠা আজ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। প্রতিবেশী দেশের সাথে অতীতের অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে সম্পর্কের নতুন সেতুবন্ধন তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রতিবেশী দেশের সাথে অতীতের অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে নির্মিত হয়েছে সম্পর্কের নতুন সেতুবন্ধ। সমাধান হয়েছে দীর্ঘদিনের ছিটমহল বিনিময় কার্যক্রম। দেশে কর্মসংস্থান বেড়েছে। অর্থনৈতিক বিশেষায়িত অঞ্চলগুলো উন্নয়নের চালচিত্রে যোগ করেছে নতুন মাত্রা। সরকারের টানা এক যুগের কূটনৈতিক সাফল্য নজর কেড়েছে গোটা বিশ্বের। কোনো তিক্ততা ছাড়াই ভারত ও মিয়ানমারের সঙ্গে মামলায় সমুদ্র সীমা জয়, সমঝোতার মাধ্যমে ছিটমহল বিনিময় ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা কূটনৈতিক পরিপক্কতার অনন্য দৃষ্টান্ত বলছেন বিশ্লেষকেরা। সরকার পরিচালনায় 12 বছরে আওয়ামী লীগ। 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠন করে টানা 3 মেয়াদে রাষ্ট্র পরিচালনায় দলটি। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে 2012 সালে মিয়ানমার, 2014তে ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিবাদের হয়েছে শান্তিপূর্ণ মীমাংসা। ঢাকা দিল্লির মধ্যে 162টি ছিটমহল বিনিময়। 2015 সালের জুলাইয়ে ঐতিহাসিক এ ঘটনার মধ্য দিয়ে ইতি টানা হয় দুদেশের মধ্যে 41 বছরে ঝুলে থাকা অমীমাংসিত ইস্যুটির। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়।
বঙ্গবন্ধুর দেখানো এই পররাষ্ট্র নীতির পথে হেঁটেই অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিবেশী দেশের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায় করা সম্ভব হয়েছে বলে মনে করে সরকার। দুনিয়ার প্রায় দেশে বর্ডার ঠিক করতে গেলে যুদ্ধ হয়, অনেক সময় সমুদ্র সীমার সময় যুদ্ধ হয়। আমরা যুদ্ধবিহীন অনলি কান্ট্রি, মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যুদ্ধ না করে আমরা সমস্যার সমাধান করেছি বড় প্রতিবেশীর সাথে। ইটস দ্য হাইট অফ ম্যাচুরিটি অফ ডিপ্লোমেসি। সুতরাং এই যে বাকি ছোটোখাটো সমস্যা এগুলো দূর হয়ে যাবে। ইট ইজ অনলি এ ম্যাটার অফ টাইম। বিশ্লেষকরাও বলেছেন, সরকারের ধারাবাহিকতা ও অপরিবর্তিত কূটনৈতিক আদর্শের কারণেই এসেছে সাফল্য। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি হয়ে ওঠে উন্নয়নের রোল মডেল। দারিদ্র্য দুর্নীতিতে চ্যাম্পিয়নের অপবাদ খুঁটিয়ে পেয়েছে অর্থনৈতিক স্বাবলম্বী রাষ্ট্রের পরিচয়। আসলে খুব বন্ধুত্বপূর্ণ দুটো সরকার থাকার কারণে এটা সহজ হয়েছে। একটি ক্ষেত্রে আমাদের গুরুত্ব বেড়েছে অবশ্যই, সেটা হলো যে আমাদের অর্থনীতির আকার যেহেতু আগের চেয়ে অনেক বেড়েছে গত 12 বছরে, এটা গত 20 বছর যাবতে আমাদের তো ভালো রেট অফ গ্রোথ বহাল আছে, এই কারণেই হয়েছে। কাজেই সেই হিসাবে আমি বলবো যে আমাদের গুরুত্ব বেড়েছে ভূ অর্থনৈতিক ক্ষেত্রে খানিকটা। উন্নয়নের ব্যাপার হয়, এটা যদিও একটা ধারাবাহিকতা ছিল, কোনো সন্দেহ নেই, তবে ধারাবাহিকতাটা সামলে রাখা বা ওটাকে টিকিয়ে রাখা, সেই বিষয় যদি বলা হয় তাহলে 10 বছরে সেই জায়গায় যথেষ্ট আমার মনে হয় টিকিয়ে রাখার বিষয়টাকে আরো শক্তিশালী হয়েছে। এছাড়া করোনা মহামারীর সময় অর্থনৈতিক কূটনীতিতেও বিচক্ষণতার পরিচয় দিয়েছে সরকার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদের ক্যাম্পেই থাকবে এবং তারা আউটসাইড দি রোহিঙ্গা ক্যাম্পে তারা যেভাবে অবস্থান এখন টহল দিচ্ছেন সেইভাবেই দিবেন, কিন্তু পুরা নিরাপত্তার এটা দায়িত্বটা থাকবে পুলিশের। মাদক আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই ক্যাম্পগুলোতে আমরা দেখি এই যারা অবস্থান করছে তারা মাঝে মাঝেই ওই মায়ানমারে চলে যাচ্ছেন তাদের অরিজিনাল ঠিকানায়, সেখানে যে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এই ইয়াবা নামক যে মাদক সেটা নিয়ে আসেন এবং সেইখানে এটা লাভ লোকসানের ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মাঝে শুনছি, আমাদের গোয়েন্দা রিপোর্ট আছে, সেইখানে নাকি প্রায়শই কলহ হয়। সেই কলহর জের ধরে আমরা শুনেছি খুনাখুনি হচ্ছে এবং 2-4টি খুনও হয়েছে এবং কিছু নতুন বাহিনীরও তৈরি হয়েছে। এইটা যাতে না বাড়ে সেই জন্যই পুলিশের টহল মানে রাত্রে দিনে অব্যাহত থাকবে। রাত্রের টহলটা আরো জোরদার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আরো দেখেছি আমাদের এই ওটাকে কি বলে ভাষাঞ্চলে আমরা যে নিয়ে যাচ্ছি তাদের সম্মতিতেই, আপনারা যারা গিয়েছে এই পর্যন্ত প্রায় 3000-এর মতো, এরা কিন্তু নিজেরাই গিয়েছেন, কাউকে জোর করে দেওয়া হয় নাই। আমরা এখন যারা যেতে চাবেন তাদেরকে সবাইকে আমরা ওখানে মানে আমাদের 1 লক্ষর ব্যবস্থা হয়েছে। 1 লক্ষর মধ্যে যারা যেতে চাবেন তাদেরকে সবাই যেতে পারবেন, সেই ব্যবস্থা করা হয়েছে। সেখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন এবং থানা ভবন তৈরি করা হয়েছে ভাষাঞ্চরে। এখন আমরা দেখতেছি উৎসুক জনতা এই ভাষাঞ্চর অভিমুখী নোয়াখালী থেকে যাতায়াত শুরু করেছে। এইটাও আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে যারা নাকি এই উৎসুক জনতা যেন ভাষাঞ্চরে থেকে যাওয়াটা নিবৃত থাকে। যদি কেউ প্রয়োজন হয় তারাই যাবে, অন্য কেউ প্রয়োজন ছাড়া যেন ভাষাঞ্চরে এই উৎসুক জনতা যেয়ে ওখানে আরেকটা নতুন ধরনের প্রবলেম তৈরি না করেন। আমরা এই সিদ্ধান্ত সেখানে হয়েছে। রোহিঙ্গা টোটাল 100টি এনজিও 180টি এনজিও কাজ করছে।
ভাসানচরে ইতিমধ্যে 22টি এনজিও কাজ শুরু করেছেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য একটা থানা আমি বলেছি তৈরি করা হয়েছে এবং ওইটাকে মেডিকেল ক্যাম্পগুলো ওই ভাসানচরও স্থাপন হচ্ছে এবং এইখানে তো যারা কাজ করছে তারা কাজ করেই যাচ্ছে, সেইখানে কোনো অসুবিধা নেই। কক্সবাজার ক্যাম্পগুলোতে এই পর্যন্ত 134টি স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, 5495টি শিক্ষা কেন্দ্র রয়েছে, যার মধ্যে ইংরেজি এবং মায়ানমারের ভাষাতে তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এটাই চালু থাকবে তাদের শিক্ষা প্রসারের জন্য। মায়ানমারের ভাষা এবং ইংরেজিতে তারা তাদের লেখাপড়ার এইটা হবে, মাধ্যমটা হবে তাদের নিজেদের ভাষা কিংবা ইংরেজি। যে সমস্ত এলাকায় বনায়ন ধ্বংস হয়ে যাচ্ছে সেই সমস্ত জায়গায় নতুন বনায়নের জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা ইতিমধ্যেই এনজিও ব্যুরো এবং RRRC কয়েকটা এনজিওকে নিষিদ্ধ ঘোষণা করছেন, তারা ওখানে আর কাজ করতে পারবেন না। আমরা এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আচ্ছা, আমাদের যেটা নাকি মূল আলোচনায় ছিল। সচিবালয়ে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আমরা শুনছিলাম তার বক্তব্য। পিলখানায় বিডিআর হত্যা মামলা খালাস চেয়ে আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল আবেদনটি জমা দেওয়া হয়। আপিলের নথিপত্রের পৃষ্ঠার সংখ্যা দাঁড়িয়েছে 8,34,345। অন্যদের ক্ষেত্রে যেন এসব নথি না দিতে হয় সে ব্যাপারে প্রধান বিচারপতি বরাবরে আবেদন করা হয়েছে। তিনি অনুমতি দিলে অন্য আসামিরা 13 জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম। সকালে মৃত্যুদণ্ড পাওয়া যে 9 আসামি আপিল করেছেন তারা হলেন কামাল মোল্লা, মনিরুজ্জামান, ইউসুফ আলী, আবু সাইদ আলম, শাহিদুর রহমান, আনিসুজ্জামান, ফজলুল করিম, বজলুর রশিদ ও আব্দুল মুহিত। 2009 সালে বিডিআরের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। 2 দিন ধরে চলা ওই বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনায় করা মামলায় 2013 সালে 152 জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড, 160 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 256 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 278 জনকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট 2017 সালের 26 ও 27 নভেম্বর রায় ঘোষণা করেন। 2020 সালের 8 জানুয়ারি 29,059 পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ হয়। মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে কামাল মোল্লা সহ 9 জনের পক্ষে 55,623 পৃষ্ঠার একটি আপিল মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়ের করা হয়েছে। ইতিমধ্যে রাষ্ট্রপক্ষ পূর্ণাঙ্গ পেপারবুক দিয়ে একটি আপিল ফাইল করেছেন এবং অন্যান্য আসামিদের পক্ষে পেপারবুক এক্সাম্পশন চেয়ে তারা একটি আবেদন করেছিলেন। বাস পোড়ানোর মামলায় বিএনপির 178 নেতাকর্মীকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের শুনানিতে বিএনপির পক্ষে আইনজীবী জানান, উত্তরা, ধানমন্ডি, শাহবাগ ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় 178 জন 36টি জামিন আবেদন করেছেন। সেসব আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ঢাকা 10 আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, যুবদলের 2 সহ-সভাপতি সহ এসব নেতাকর্মীর আগাম জামিন দেন। এর মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। গত 12 নভেম্বর উপনির্বাচনের দিন রাজধানীর পল্টন, মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিয়ের মাত্র 4 দিন পর রাজধানীর উত্তর কমলাপুরের একটি হোটেল থেকে মেহনাজ জেরিন নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্বামী পুলিশ সদস্য জাহিদুল ইসলাম রুবেলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বছরের প্রথম দিন 1 জানুয়ারি পুলিশের বিশেষ শাখার কনস্টেবল জাহিদুল ইসলাম রুবেলের সঙ্গে বিয়ে হয় কুমিল্লার মেহনাজ জেরিনের। 3 জানুয়ারি গ্রামের বাড়ি থেকে স্বামীর সঙ্গে ঢাকায় আসেন জেরিন। পরে তারা কমলাপুরের হোটেল সিটি প্যালেস ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। মঙ্গলবার সকালে রুমের ভেতর থেকে সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, স্বামীর প্ররোচনায় আত্মহত্যা করেছে জেরিন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। কক্সবাজারের টেকনাফে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহত খোরশেদ আলম টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার
হাজী গোলাম হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাত 12:30টার দিকে সদর ইউনিয়নের হাবিব ছড়া এলাকার মাদক মামলার পলাতক আসামি শামসুল আলম ওরফে কালা শামসুকে গ্রেপ্তার করে পুলিশ। আটকের বিষয়টি এলাকায় জানাজানি হলে শামসুর সহযোগীরা মিঠাপানির ছড়া বাজারে তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের উপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এ সময় মাদক মামলার আসামি খোরশেদ আলম গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার এই নির্দেশনা জারি করে অধিদপ্তরের দেয়া 7 দফা নির্দেশনায় বলা হয়েছে, করোনা স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি কিন্ডারগার্টেন ও স্কুলগুলোর শিক্ষার্থীদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করতে হবে। কয়েক সপ্তাহের মধ্যেই নিজেদের তৈরি করোনা টিকা রপ্তানি শুরু করবে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বিবিসি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিবিসিকে বলেন, প্রতিবেশী দেশগুলোকে টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি ভারত সরকার দিয়েছে তা এখনো অটুট রয়েছে। ভারতের টিকা প্রয়োগ শুরুর 15 দিনের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী কয়েকটি দেশে রপ্তানির অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি। এর মধ্যে কিছু টিকা উপহার হিসেবে দেবে ভারত। বাকি টিকা ভারত সরকার যে দামে কিনবে প্রায় সেই দামেই রপ্তানি করা হবে। এ মাসের মাঝামাঝি সময়ে নাগরিকদের টিকা দেওয়া শুরু করার আশা ভারতীয় কর্মকর্তাদের। ভারতে আগামী জুলাইয়ের মধ্যে 30 কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত যাত্রামোহন সেনগুপ্ত বা জেএম সেনের ভবনে প্রতিষ্ঠিত শিশুবাগ স্কুলের ভবন ভাঙার ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ভবনটিকে ঐতিহাসিক স্থাপনা ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম চৌধুরী এই রিট দায়ের করেন। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা। রিটে সংস্কৃতি সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রিটে সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার ওই ভবন ভাঙার বিরুদ্ধে কয়েকদিন ধরে আন্দোলন করছেন স্থানীয়রা। গত 4 জানুয়ারি দুপুরে ভবন ভাঙার চেষ্টা করলে দুই পক্ষকে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সহ বিভিন্ন জনের হস্তক্ষেপে ভবন ভাঙা স্থগিত হয়। যদিও এর আগেই স্কুলের বেঞ্চ টেবিল সহ বিভিন্ন সরঞ্জামাদি বের করে ভবনের উপরের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বিরতিহীন সংবাদ দুপুরে আছেন আপনারা। সংবাদে আরো যা থাকবে, বিশ্বে করোনায় আবারও বেড়েছে মৃত্যু, সংক্রমণ বাড়ায় দেশে দেশে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ। ফেডারেশন কাপের প্রথম সেমিতে আজ চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ সাইফ। ফাইনালের স্বপ্ন দুই দলেরই। নতুন বছরের শুরুতে আবারও দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এখন থেকে প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে বাড়তি 1983 টাকা। আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে নতুন দর। স্বর্ণের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দর অনুযায়ী আজ থেকে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম দাঁড়ালো 74,650 টাকা। এছাড়া 21 ক্যারেট স্বর্ণ 71,500 টাকা, 18 ক্যারেট 62,752 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হচ্ছে 52,430 টাকায়। তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের দাবি, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরে জটিলতা এবং তেলের দাম নিম্নমুখী হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা চলছে। তাই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম বাড়ানো হয়েছে। গত 2রা ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে 1,166 টাকা কমিয়েছিল বাজুস। দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বোরো ধান আবাদ। শীত উপেক্ষা করে ভোর থেকেই মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এবছর
রোপা আমনের দাম ভালো পাওয়ায় বোরো আবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং রোপা আমনের মতোই দাম পেলে বোরোতেও লাভের আশা কৃষকের। নেত্রকোনার সমতল ও পাহাড়ি অঞ্চলে কৃষকরা ব্যস্ত বোরো আবাদে। কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকে কেউ ব্যস্ত হয়ে পড়ছেন ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করায়, আবার কেউ এরই মধ্যে শুরু করেছেন ধান রোপণের কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করি, আমরা কাউনের সময় পাইতাছি না। 3 বার ফসল বন্যায় মারি গেছে, এখন জমি প্রস্তুত করতেছি, দেখি আল্লাহ ভালো ফসল দেয় কিনা। জেলায় এবার 1,85,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 7,66,000 মেট্রিক টন। বাম্পার ফলন নিশ্চিতে মাঠ পর্যায়ে কাজ করার কথা জানালেন কৃষি কর্মকর্তারা। মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তা অবশ্যই কৃষকদের পরামর্শ দিতে যাচ্ছে যাতে আমাদের বোরো আবাদ গত বছরের চেয়ে ভালো হয় এবং বাম্পার ফলন হয় এবং আমরা উৎপাদন যেন অব্যাহত রাখতে পারি। নওগাঁতেও এবার গত মৌসুমের চেয়ে 500 হেক্টর বেশি জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সার, তেল, বীজ, কীটনাশকের সংকট নেই উল্লেখ করে কৃষকরা বলছেন আমনের মতো বোরোতেও লাভের মুখ দেখার আশায় তারা। এবার যে ধানের দাম পাইছি আমরা, যদি ধানের দামটা এরকম যদি স্বাভাবিক থাকে হয়তো বা কৃষক লাভবান হবে। ধানের দাম 1100, 1150 বা 1200 টাকা থাকলে কৃষক ঠিক মতন আবাদ করতে পারবে, আবাদে লস খাবে না। আর প্রচুর খরচ আবাদে। যদি আকাশে বৃষ্টিপাত না হয়, সুষ্ঠুভাবে ধান যদি কাটতে পারি, আমরা ফলনও খুব ভালো পাই। এবছর ঘন কুয়াশার কারণে ইরি বোরো বীজতলার সামান্য ক্ষতি হলেও চাষাবাদে এর তেমন প্রভাব পড়বে না বলে জানালেন কৃষি কর্মকর্তারা। বর্তমানের আবহাওয়া ভালোই মনে হচ্ছে এবং এই পরিস্থিতিতে আমাদের চারার বৃদ্ধি বেশ ভালো এবং চারা মোটামুটি কয়েকদিনের মধ্যেই একবারে পূর্ণতায় চলে আসবে এবং লোকজন ধান লাগানো শুরু করেছে ইতিমধ্যেই। নওগাঁয় চলতি মৌসুমে 1,80,625 হেক্টর জমিতে ইরি বোরো চাষ হচ্ছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী লাবলুপাল চৌধুরী। এই বিষয়টি আরও জানবো বোরো ধানের আবাদ সম্পর্কে। লাবলু, আমরা দেখতে পাচ্ছি আপনি একেবারে ফসলের ক্ষেতে চলে গেছেন। একটু জানতে চাইবো যে একেবারে শুরুর সময় মৌসুমের কৃষকরা কতটা কি ব্যস্ত এবং বীজ, সার এগুলো কতটা নিশ্চিত করা গেছে বা কোনো ধরনের সংকট আছে কিনা? হ্যাঁ, আমি এই কৃষকদের সাথে কথা বলেছি। সেখানে কিন্তু যে সমস্যাগুলো আসলে এবছর নেত্রকোনায় দেখা গেছে তার মধ্যে কিন্তু যে 3 থেকে 4 দফা বন্যায় আসলে কৃষকদের যে বীজতলা, সেই বীজতলার কিন্তু আসলে ডুবে যাওয়ার কারণে তারা 2 বার, কেউ 3 বার, আবার অনেকেই 4 বারও কিন্তু আসলে বীজতলার তারা রোপণ করেছে। কিন্তু যে কারণে এবছর কিন্তু আসলে এই রূপা যে আমন যে বোরো যে আবারটা, সেই আবারটা কিন্তু আসলে অনেকটা পিছিয়ে গেছে। অন্যান্য বছর এরকম সময় কিন্তু আসলে যে বোরো আবাদ কিন্তু প্রায় 40 থেকে 45% কিন্তু হয়ে যায়। কিন্তু আমি কিছুক্ষণ আগে নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক হাবিবুর রহমান, তার সাথে কিন্তু আমি কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত 33% কিন্তু আসলে 33,000 হেক্টর জমি বোরো আবাদ হয়েছে। কিন্তু এবছর লক্ষ্যমাত্রা কিন্তু তাদের 1,85,000 যেটি প্রতিবেদনে বলছিলেন। এরকম একটা অবস্থায় যে হাওর অঞ্চলে কিন্তু আসলে যে বোরো আবাদটা, এক ফসলের যে বোরো আবাদটা অন্যান্য বছর কিন্তু মানুষ অনেকটা উৎসবের আমেজে কিন্তু সেখানে করে থাকে। কিন্তু এবছর জলাবদ্ধতা এবং যে নিচু এলাকার যে তাদের মাস দেড়েক আগে মন্ত্রণালয়ে কিন্তু ডক্টর আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী, তিনি সব কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে বন্যার কারণে এবার আমন ধানের উৎপাদন ভালো হয়নি, যেভাবেই হোক 50,000 হেক্টর বোরো আবাদ বাড়াতে হবে। কৃষি কর্মকর্তা বা সংশ্লিষ্টদের তৎপরতা কতটা কি? হ্যাঁ, এক্ষেত্রে আমি কিন্তু কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে বীজতলার যে সমস্যাটা, সেটা কিন্তু তিনি দাবি করছেন যে 100%-রও বেশি, যেটা 5% বেশি বীজতলা তারা করতে পেরেছে যে বাড়তি আবাদের জন্য। তো আমি কৃষকদের সাথে যখন কথা বলি, কৃষকরা কিন্তু আসলে বীজতলার কিন্তু যে চারা, তারা এখন অনেকেই কিন্তু ক্রয় করে আনতে হচ্ছে। তাদের কিন্তু অর্থনৈতিক যে সমস্যা, এমনি চারা কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু সেটা আসলে অনেকটা দাম। সেক্ষেত্রে কিন্তু যে কৃষি সম্প্রসারণের সাথে যখন কথা বলি, তারা কিন্তু বলছেন যে তাদের যে মাঠকর্মীরা আছে, তারা কিন্তু আসলে কৃষকের যে বাড়ি বাড়ি যাচ্ছে, কৃষকের মাঠ পর্যায়ে তারা কিন্তু কাজ করছে, পরামর্শ দিচ্ছে। যে জায়গাগুলোতে চারা পাওয়া যায় সেই জায়গাগুলোতে কিন্তু তারা আসলে খোঁজ দিচ্ছেন। এরকম পরামর্শ দিয়ে কিন্তু তারা সেই
লক্ষ্যমাত্রাটাকে আগায় নেওয়ার চেষ্টা করছে। এই ছিল নেত্রকোনায়। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেও বোরো আবাদ শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায়, সেই খবর জানছিলাম আমরা। দীর্ঘদিন সংস্কার বা খনন না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে রংপুরের শ্যামাসুন্দরী খাল। আর এতে দুর্গন্ধ আর মশায় অতিষ্ঠ নগরবাসী। এছাড়াও খালের 2 তীর দখলের অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। বরাদ্দ না থাকায় এটি সংস্কার সম্ভব হচ্ছে না, দাবি সিটি কর্পোরেশনের। দখল আর দূষণে এখন মৃতপ্রায় 131 বছরের পুরনো শ্যামাসুন্দরী খাল। দীর্ঘদিন খনন না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী এই খাল। খালটির আশপাশে ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই, তাই এখানেই তৈরি হয়েছে ময়লার স্তূপ। দুর্গন্ধ আর মশামাছিতে অতিষ্ঠ এলাকার লোকজন। এতে বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ময়লা আবর্জনা সব জমি আছে, মশা ডিম পাড়তেছে, দুর্গন্ধ হচ্ছে, মানে এখানে বসবাস করাও অনুপযোগী হয়ে যাচ্ছে। মশার জ্বালায় দিনের বেলা তো টেকাই যায় না, সন্ধ্যা হইলে তো আরো অস্থিরতা অবস্থা। বর্জ্য ফেলার কারণে ক্যানেলটা ভরাট হয়ে গেছে, এটার কোনো খনন কার্য নাই এবং সিটি কর্পোরেশনও দীর্ঘদিন থেকে এটার কোনো সংস্কার করে না। অস্বাস্থ্যকর পরিবেশে ছড়াচ্ছে ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ। স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অতি সত্বর এই শ্যামাসুন্দরী খালটাকে পরিষ্কার করে এটাকে প্রবহমান মানে পানির ফ্লো যাতে সবসময় থাকে, পরিষ্কার থাকে, তাহলে এইসব মশামাছির উপদ্রব থেকে এবং এইসব অসুখ থেকে নগরবাসী রক্ষা পাবে। মশার উপদ্রব কমাতে স্প্রে করছে সিটি কর্পোরেশন। খাল খননে উদ্যোগের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। কিছুদিন আগেও এটি পরিষ্কার হয়েছে, আমরা মশার লার্ভিসাইড এটা স্প্রে করা হয়েছে, এটা সংস্কারের জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা কার্যক্রম চলমান আছে। 12 কিলোমিটার দৈর্ঘ্যের শ্যামাসুন্দরী খালের 2 পাশেই দখলের অভিযোগ রয়েছে প্রভাবশালীদের বিরুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। একদিনে 13,000-এর বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 18,76,000। নতুন আরও প্রায় 7 লাখ শনাক্ত নিয়ে মোট আক্রান্ত এখন 8,68,00,000-এরও বেশি। পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে যুক্তরাজ্যে 24 ঘন্টায় দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছে। কয়েকদিন কম থাকার পর আবারও ঊর্ধ্বমুখী বিশ্বে করোনায় প্রাণহানি। সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় বিশ্বের মোট প্রাণহানির প্রায় 1/3 হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে 3,500 মানুষের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 3,65,000। 2,25,000 রোগী নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা 2,15,00,000 ছাড়িয়েছে। ক্যালিফোর্নিয়ায় রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোকে করোনা ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা গুরুত্বের ভিত্তিতে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এদিকে নতুন ধরনের করোনার কেন্দ্রবিন্দু যুক্তরাজ্যে লকডাউন জারির পরও নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। দেশটিতে নতুন রোগী পাওয়া গেছে 60,000-এর বেশি, যা যুক্তরাজ্যে এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এছাড়াও দেশটিতে 24 ঘন্টায় মারা গেছে 830 জন, যা দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরুর পর তৃতীয় সর্বোচ্চ মৃত্যু। এদিকে রোগীর সংখ্যা বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে দেশটির হাসপাতালগুলো। ব্রাজিলে মঙ্গলবার প্রাণ গেছে প্রায় 1200 মানুষের, নতুন শনাক্ত 57,000-এর বেশি। দেশটির অ্যামাজোনিয়ান সিটিতে সংক্রমণ বাড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকায় আবারও কলম্বিয়ার রাজধানী বোগোতার 3 জেলায় লকডাউন জারি করেছে স্থানীয় সরকার। পরিস্থিতির কোনো পরিবর্তন নেই ইউরোপে। মঙ্গলবার ইতালিতে 649, জার্মানিতে 528 ও রাশিয়ায় 518 জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে জানুয়ারির শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। ভারতে মঙ্গলবার 265 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত প্রায় 18,000। জাপানে পরিস্থিতির অবনতি হওয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। এদিকে ভাইরাস মোকাবেলায় আরও কার্যকরী পদক্ষেপ হিসেবে সব দেশের প্রতি করোনার নমুনা পরীক্ষা বাড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও করোনার নতুন ধরন থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটর কর্তৃত্ব ধরে রাখা দৌড়ে জর্জিয়ার 2 আসনের একটিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রাফেল ওয়ার্নক। এরই সাথে রিপাবলিকান সিনেটর কেলি লোফলারকে হারিয়ে জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হলেন ওয়ার্নক। এই ফলাফলের সাথে সিনেটর
100 আসনের মধ্যে 49টি দখল নিয়ে নিয়ন্ত্রণ ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ডেমোক্র্যাটরা। এখন বাকি আসনটিতে জয় পেলেই কংগ্রেসের উচ্চকক্ষের কর্তৃত্ব পেয়ে যাবে জো বাইডেনের ডেমোক্র্যাট পার্টি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের অমীমাংসিত ফলাফলের 2 আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। মূলত এই 2টি আসনে জয় পরাজয়ের উপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের দখলদারিত্ব। ডেমোক্র্যাটরা 2 আসনেই জিতলে উভয় দলের আসন সংখ্যা সমান হবে। সেক্ষেত্রে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোট নির্ধারণ করবে কারা নেবে উচ্চকক্ষ সিনেটের কর্তৃত্ব। ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে আজ সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। প্রথমবার সেমিতে উঠে বড় স্বপ্ন দেখছে সাইফ। 4 গোল করা কেনেথ দলটির বড় ভরসা। এই নাইজেরিয়ান ফরওয়ার্ড অনেকটা একাই দলকে শেষ 4-এ তুলেছেন। কোচ পলপুট অবশ্য একজনের উপর নির্ভরশীল থাকতে রাজি নন। দলগত সমন্বয়ে গুরুত্ব দিচ্ছেন তিনি। অন্যদিকে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে আসে চট্টগ্রাম আবাহনী। এরপর শেখ রাসেলের বিপক্ষে দাপুটে জয়ে সেমিতে ব্লু পাইরেটস। এবার সামনে বড় পরীক্ষা। সাইফ শক্ত প্রতিপক্ষ হলেও প্রস্তুত আছে মারুফুল হকের দলও। সেমিতে উঠে বাড়তি চাপ নিচ্ছি না। সাইফের সাথে এটাই আমার প্রথম টুর্নামেন্ট। ছেলেদের উজ্জীবিত রেখেই জয়ে চোখ রাখতে চাই। প্রতিপক্ষ যেমন হোক, আমরা স্বাভাবিক খেলাটাই খেলে চাপে রাখতে চাই। আমরা তো ফেভারিট হিসেবে শুরু করিনি, যদিও আমরা নিজেরা বলছি, কিন্তু আসলে ওইরকম প্রিপারেশন বা ওই ধরনের আপনার রিসোর্সও ছিল না। যেহেতু খেলতে এই মধ্যে চলে আসছি, আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য বা টিম উইনিংয়ের জন্য বেশি গোল প্রয়োজন নেই, একটা গোলই যথেষ্ট। আমরা একটা গোলই কামনা করছি, ইনশাল্লাহ একটা গোলই আমরা করতে পারি। ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে টটেনহ্যাম। সেমিতে ব্রেন্টফোর্ডকে 2-0 গোলে হারিয়ে শিরোপা জয় থেকে এক ধাপ দূরে স্পার্স। ঘরের মাঠে সন হিউংমিন, হ্যারি কেইনদের আক্রমণে শুরু থেকে কোণঠাসা ব্রেন্টফোর্ড। 12 মিনিটে রেগুইলনের ক্রসকে হেডে জালে লক্ষ্য দেন মুসা সিসোকা। 2 মিনিট পর সন হিউংমিনের শট ঠেকিয়ে জালে অক্ষত রাখেন অতিথি গোলকিপার ডেভিড রায়া। পাল্টা আক্রমণে স্পার্স রক্ষণে ভীতি ছড়িয়েছে ব্রেন্টফোর্ড। তবে দুর্বল ফিনিশিংয়ে ম্যাচে ফেরা হয়নি অতিথিদের। উল্টো 70 মিনিটে সন হিউংমিনের নিখুঁত ফিনিশিংয়ে বাড়ে জয়ের ব্যবধান। ফাইনালে টটেনহ্যামের প্রতিপক্ষ ম্যান ইউনাইটেড অথবা ম্যান সিটি। ফাইনালে জয় পেলে 13 বছরের শিরোপা আক্ষেপ ঘুচবে টটেনহ্যামের। ক্রাইস্টচার্চ টেস্টে হোয়াইট ওয়াশ এড়াতে পারল না পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে 176 রান ও ইনিংস ব্যবধানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। সিরিজ জিতে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ব্ল্যাক ক্যাপসরা। ম্যাচ সেরা হয়েছেন কেন উইলিয়ামসন। চতুর্থ দিনে ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছিল পাকিস্তানকে। নাইট ওয়াচম্যান মোহাম্মদ আব্বাসকে ফিরিয়ে দিনের শুরুটা করেন ট্রেন্ট বোল্ট। পরে জেমিসনের বোলিং তো পেয়ে থিতু হতে পারেননি আবিদ আলী, মোহাম্মদ রেজওয়ান আর আজহার আলীরা। শেষ দিকে জাফর গওহারের ইনিংস সর্বোচ্চ 37 রান হারের ব্যবধান কমিয়েছে। 6 উইকেট নিয়েছেন কাইল জেমিসন। ট্রেন্ট বোল্টের শিকার 3 উইকেট। এর আগে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে 659 রানে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। ঠাকুরগাঁওয়ে সালাউদ্দিনের ড্রোন উঠছে আকাশে। বিমান আকৃতির ড্রোনটি 3000 ফুট উচ্চতায় উঠতে পারে 20 মিনিট। তার এই আবিষ্কার এলাকায় সৃষ্টি করেছে চাঞ্চল্য। ড্রোনটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক জনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঠাকুরগাঁওয়ের সালাউদ্দিন জনি। কৃষি বিভাগে পড়ালেখা করলেও বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল তার। এক পর্যায়ে বিজ্ঞান মনস্ক বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন বিজ্ঞান ক্লাব। আর 2017 সালে শুরু করেন ড্রোন তৈরির কাজ। শুরুতে 5 কেজি ওজন ও লম্বায় 5 ফুট আকারের একটি ড্রোন তৈরি করেন। এটি 4 কিলোমিটার এলাকায় 1000 ফুট উচ্চতায় উঠত 35 মিনিট। পরবর্তীতে বাঁশ, কাঠ ও ককশিটে তৈরি 1 কেজি ওজনের আরও একটি ড্রোন তৈরি করেন। এটি 5 কিলোমিটার নিয়ন্ত্রণ রেখার ভেতরে সর্বোচ্চ 3000 ফুট উচ্চতায় এবং 100 কিলোমিটার গতিতে 20 মিনিট উঠতে পারে। প্রত্যন্ত গ্রামাঞ্চল হওয়ায় সালাউদ্দিনের ড্রোন দেখতে প্রতিদিন জড়ো হচ্ছেন উৎসুক জনতা। প্রথমবার এরকম প্লেন উঠতে দেখেছি
চাইছি এরকম যদি সবাই বানাতে পারে তাহলে বাংলাদেশের প্রযুক্তিতে অনেক উন্নয়ন হবে। এরকম উদ্ভাবনা সৃষ্টিতে এরকম আমাদের সহপাঠী এবং কি ক্ষুদ্র ক্ষুদ্র যে আমাদের মেধাগুলো রয়েছে এটা বিকশিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যন্ত অঞ্চল থেকে সালাউদ্দিন সাহেবের মতো একজন লোক বিনা প্রশিক্ষণে একটি বিমান আবিষ্কার করেছেন। সহযোগিতা পেলে আরও বড় ধরনের কিছু আবিষ্কার সম্ভব বলে জানান সালাউদ্দিন। সরকার যদি আমাদের পৃষ্ঠপোষকতা করে, বঙ্গবন্ধু অ্যারোস্পেস অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় সেখানে যদি আমাদের পড়াশোনার সুযোগ করে দেয়, তবে আমরাই মনে করি তরুণরাই আগামীর প্রজন্মের যে বিমানগুলো তৈরি হবে নতুন প্রজন্মের, সেগুলো বাংলাদেশের শিক্ষার্থীরাই করবে। সালাউদ্দিনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা জেলা প্রশাসন থেকে তাকে কিছু সহায়তা করেছি এবং আমরা আশা করছি যে তার পুরো এই যে প্রজেক্টটা নিয়ে আমরা একটা প্রতিবেদন তৈরি করে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠাবো। ড্রোনের সাহায্যে কীটনাশক ছিটানো, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সহ জরুরি পণ্য পরিবহন করা যাবে বলেও জানান সালাউদ্দিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ দুপুরের এই আয়োজন আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।